হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা চাইল্ড পেডাগজি অ্যান্ড ডেভেলপমেন্ট এই বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। বোর্ডে লেখা রয়েছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, নিডস হায়ারার্কি থিওরি অফ মোটিভেশন, অর্থাৎ মোটিভেশনের চাহিদার ক্রম পর্যায়ের তত্ত্ব। আপনারা যারা প্রাইমারি টেট, সিটেট এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। আমি সুদীপ্ত কুমার দাস আপনাদের প্রত্যেককে ব্রেইন রুটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো চলুন আমরা আমাদের বিষয়ে প্রবেশ করি। তো এই থিওরিটা জানার আগে আমরা প্রথমে মোটিভেশন বা প্রেরণা কি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। মোটিভেশন একটা ইন্টারনাল ফোর্স বা আভ্যন্তরীণ শক্তি, যেটা কি করে ব্যক্তিকে গোল ডাইরেক্টেড বিহেভিয়ার করতে অনুপ্রাণিত করবে। গোল ডাইরেক্টেড বিহেভিয়ার বলতে কি বোঝায়? যে বিহেভিয়ার বা আচরণগুলি লক্ষ্য কেন্দ্রিক বা উদ্দেশ্যপূর্ণ। তাহলে মোটিভেশনের কাজ কি শুধু লক্ষ্য কেন্দ্রিক কাজ করতে অনুপ্রাণিত করা? না, অবভিয়াসলি লক্ষ্যকেন্দ্রিক কাজ করতে তো অনুপ্রাণিত করবে, সেই সঙ্গে যতক্ষণ না পর্যন্ত ব্যক্তি ওই কাজটা কমপ্লিট করতে পারছে, মানে তার লক্ষ্যে পৌঁছাতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যক্তিকে ওই কাজে নিয়োজিত করে রাখবে। এটাই হচ্ছে মোটিভেশন। তাহলে মোটিভেশন কি? এটা হচ্ছে একটা ইন্টারনাল ফোর্স, একটা ড্রাইভ বা শক্তি, যেটা ব্যক্তিকে অনুপ্রাণিত করবে কিসের জন্য? একটা লক্ষ্যকেন্দ্রিক আচরণ বা কাজ করার জন্য। এবং সেই কাজটা যতক্ষণ না পর্যন্ত ব্যক্তি কমপ্লিট করছে বা অ্যাচিভ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে ওই কাজে নিয়োজিত রাখবে। এটাই হচ্ছে মোটিভেশন। তো এই মোটিভেশনের ওপর অনেক থিওরি রয়েছে, যার মধ্যে একটি ইম্পর্টেন্ট থিওরি হলো নিডস হায়ারার্কি থিওরি। তো থিওরিটা আপনাদের বলার আগে আমি মোটিভেশনের উপর একটা এক্সাম্পল দিই। মোটিভেশনে আমি যে বিষয়টা বারবার বলছি, যে এটা হচ্ছে একটা ইন্টারনাল ফোর্স। এই ফোর্স কি করে? ব্যক্তিকে গোল ডাইরেক্টেড বিহেভিয়ারে ইনভলভ করাবে এবং যতক্ষণ না পর্যন্ত সেই গোলসটা অ্যাচিভ করছে, ততক্ষণ পর্যন্ত তাকে সেখানে নিয়োজিত রাখবে। এবার আপনারা রিলেট করুন। আপনারা 12th ফেল মুভিটা আশা করি অনেকে দেখেছেন। তো সেখানে আমরা দেখেছি মনোজ কুমার, বিহারের প্রত্যন্ত গ্রামে যার বাড়ি, তার লক্ষ্য ছিল আইপিএস হওয়া। তো সেই লক্ষ্য নিয়ে তার পথ চলা শুরু হয় এবং পথ চলাতে দেখা গেছে কয়েকবার তাকে কিন্তু ব্যর্থ হতে। তারপরেও সে কিন্তু থেমে থাকেনি। সে ব্যর্থ হয়েছে, আবার সে ঘুরে দাঁড়িয়েছে। তার একটাই লক্ষ্য যে আমাকে আইপিএস হতে হবে। তো ওই ব্যর্থ হওয়ার পর তাকে যে আবার ঘুরে দাঁড়াতে একটা ফোর্স কিন্তু হেল্প করছে। সেই ফোর্সটাই কিন্তু মোটিভেশন। আর ওই ফোর্সটা ইন্টারনাল একটা ফোর্স। কেমন? তো এবার আমরা থিওরিটা বোঝার চেষ্টা করি। নিডস হায়ারার্কি থিওরি অফ মোটিভেশন, অর্থাৎ প্রেরণার চাহিদার ক্রম পর্যায়ের তত্ত্ব। এই থিওরিটা কে দিয়েছেন? প্রপোজড বাই আব্রাহাম মাসলো। এই আব্রাহাম মাসলো একজন হিউম্যানিস্টিক ফিলোজফার, অর্থাৎ মানবতাবাদী দার্শনিক। তো এই থিওরির মূল কথা কি? মাসলো বলছেন যে একটা ব্যক্তির চাহিদা ক্রমান্বয়ে পূরণ হবে, এবং তিনি বলছেন ব্যক্তির চাহিদাগুলো ক্রমিক স্তরে সজ্জিত, মানে পর পর। এই চাহিদাগুলো একটা পূরণ হলে তবেই পরের চাহিদাটা সৃষ্টি হবে, এবং যতক্ষণ না পর্যন্ত একটা স্তরের চাহিদা ফুলফিল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্য চাহিদা সৃষ্টি হবে না। তাহলে একবার আমি রিপিট করছি আপনাদের সামনে। মাসলো কি বলছেন? যে ব্যক্তির মধ্যে যে চাহিদাগুলো দেখা যায়, সেই চাহিদাগুলো একটা ক্রমিক স্তরে সজ্জিত, মানে পর পর।
স্বাভাবিকভাবে এই চাহিদাগুলো কিভাবে পূরণ হবে? উনি বলছেন যে একটা ব্যক্তির চাহিদা যতক্ষণ না পর্যন্ত ফুলফিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্য স্তরের চাহিদা সৃষ্টি হবে না। অন্য স্তরের চাহিদা তখনই সৃষ্টি হবে যদি তার প্রাথমিক চাহিদাটা ফুলফিলভাবে কিন্তু পূরণ হয়। আবার দ্বিতীয় চাহিদাটা যদি ফুলফিলভাবে পূরণ হয় তারপরের যে চাহিদাটা সৃষ্টি হওয়া উচিত সেটাই সৃষ্টি হবে। এইভাবেই তিনি তার তত্ত্বটাকে ব্যাখ্যা করেছেন এবং তিনি তার এই চাহিদার ক্রম পর্যায় তত্ত্বটাকে ব্যাখ্যা করতে গিয়ে মোট 7টা চাহিদার কথা বলেছেন। মোট 7টা চাহিদা, যেটাকে আমি একটু ছবির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং এই চাহিদাগুলোকে আমি পরপর লিখেও রেখেছি। দেখুন, একদম নিচে যে চাহিদাটা রয়েছে ফিজিওলজিক্যাল নিডস, ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় চাহিদা, এবং ঠিক তার ওপরেই দেখুন বলছে সেফটি নিডস, নিরাপত্তার চাহিদা, এবং তার ওপরেই রয়েছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, অন্তর্ভুক্তি এবং ভালোবাসার চাহিদা। লাভ অ্যান্ড বিলঙ্গিংনেসের ওপরে যে চাহিদাটা রয়েছে সেটা হচ্ছে সেলফ এস্টিম বা আত্মশ্রদ্ধার চাহিদা, এবং ঠিক তার ওপরেই রয়েছে কগনিটিভ নিড বা জ্ঞানমূলক চাহিদা, এবং তার উপরে রয়েছে অ্যাস্থেটিক নিড বা সৌন্দর্য বোধের চাহিদা, এবং সবার উপরে যেটা রয়েছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এই 7টা মোট নিডসের কথা ম্যাসলো বলেছেন। এবার কিভাবে এই চাহিদাগুলো একের পর এক পূরণ হয় দেখুন একটু। উনি বলছেন এই যে একদম শেষে কোন চাহিদা রয়েছে, একদম নিচে দেখুন ফিজিওলজিক্যাল নিডস, ঠিক তার ওপরেই রয়েছে সেফটি নিডস। তো ব্যক্তির মধ্যে এই সেফটি নিডসটা কখন দেখা যাবে বলুন তো? উনার থিওরি অনুযায়ী যখন এই ফিজিওলজিক্যাল নিডসগুলো ফুলফিল হবে তখন কিন্তু সেফটি নিডসটা তার মধ্যে জাগ্রত হবে। ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তার নিচের স্তরের চাহিদাগুলো মিটছে। আবার সেফটি নিডস যখন ক্রিয়েট হবে তখন কিন্তু এই নিডসগুলো আবার ভালোভাবে পূরণ হতে হবে। এই নিডসগুলো যদি ভালোভাবে পূরণ হয় তখনই তার ওপরের স্তরের চাহিদাটা তার মধ্যে সৃষ্টি হবে, সেটা কি? লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস। এবং লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস এই চাহিদাটা ততক্ষণ পর্যন্ত সৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত এই সেফটি নিডস পূরণ হচ্ছে, তার নিরাপত্তার চাহিদাটা মিটছে। এটা মিটলে তবেই এটা হবে, তবেই লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস এই নিডসটা ক্রিয়েট হবে। আর সেফটি নিডস না মিটলে এই নিডসটা কিন্তু ক্রিয়েট হবে না। সেম লাভ অ্যান্ড বিলঙ্গিংনেসের ওপরে কি রয়েছে দেখুন সেলফ এস্টিম, আত্মশ্রদ্ধার চাহিদা। তো কনসেপ্ট অনুযায়ী তখনই তার মধ্যে বা ব্যক্তির মধ্যে সেলফ এস্টিম নিডটা ক্রিয়েট হবে যদি তার লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস এই নিডসটা পূরণ হয়। যতক্ষণ না লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস এই নিডসটা পূরণ হবে ততক্ষণ কিন্তু সেলফ এস্টিম এই নিডসটা কিন্তু পূরণ হবে না। এইভাবে তিনি মোট 7টা নিডসের কথা বলেছেন। এবং একদম ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এটা হচ্ছে সর্বোচ্চ নিডস, এবং লোয়েস্ট নিডস বা সর্বনিম্ন স্তরের নিডস কি? ফিজিওলজিক্যাল নিডস। মনে রাখবেন, প্রশ্ন এভাবেই আসতে পারে যে ম্যাসলো তার থিওরিতে যে নিডসগুলোর কথা বলেছেন সর্বোচ্চ নিডস কোনটা? সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এবং সর্বনিম্ন বা লোয়েস্ট নিডস কোনটা? ফিজিওলজিক্যাল নিডস, বা ক্রোনোলজিক্যালি সাজাতেও বলতে পারে। আমাদের এই 7টা নিডসকে কিন্তু পরপর মুখস্থ করে নিতে হবে। এই হচ্ছে 7টা নিডসের নাম। এবার আমি এক একটা নিডস ভালোভাবে ডিসক্রাইব করার চেষ্টা করছি। ফিজিওলজিক্যাল নিডস বলতে কি বোঝায়? হ্যাঁ, ফিজিওলজিক্যাল নিডস বলতে বোঝায় শারীরবৃত্তীয় চাহিদা। কোনগুলো শারীরবৃত্তীয় চাহিদা? একটা ব্যক্তির বেঁচে থাকার জন্য ন্যূনতম যে চাহিদাগুলো মেটানো দরকার বা মেটানো উচিত সেটাই হচ্ছে শারীরবৃত্তীয় চাহিদা। যেমন একটা ব্যক্তি যদি বাঁচতে চায়, সুষ্ঠুভাবে বেঁচে থাকতে চায়, তার জন্য ন্যূনতম যেটা প্রয়োজন বা প্রাথমিকভাবে যেটা দরকার সেটা কি? খাদ্য, বাতাস, জল, ঘুম, এগুলো যদি না পায় বা এই চাহিদাগুলি তার যদি না মেটে তার ফিজিওলজিক্যাল নিডস কি পূরণ হবে বা সে কি বেঁচে থাকতে পারবে? পারবে না। তাহলে প্রথমত তার ফিজিওলজিক্যাল নিডসগুলো কিন্তু পূরণ হওয়া উচিত, এবং এই ফিজিওলজিক্যাল নিডসগুলো যদি পূরণ হয় তবে কিন্তু সে ভালোভাবে বাঁচতে পারবে। এটাই হচ্ছে প্রাথমিক। যখনই তার ফিজিওলজিক্যাল নিডসগুলো পূরণ হয়ে যাবে তখন তার মধ্যে নতুন করে যে নিডসটা ক্রিয়েট হবে
সেটা কি সেফটি নিডস, মানে নিরাপত্তার চাহিদা। ব্যক্তি কি চাইবে, সে সবসময় চাইবে আমার নিরাপত্তাটা যেন ভালোভাবে মেটে। সে চাইবে ভয় থেকে বাঁচতে, সে চাইবে উদ্বেগ বা অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সব জায়গাগুলো থেকে সে বাঁচতে। কেমন? এই গেল সেফটি নিডস। লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস কি? এটা বলছি যে ভালোবাসা এবং অন্তর্ভুক্তির চাহিদা। মানুষ কি জীব? সমাজবদ্ধ জীব। সমাজবদ্ধ জীব মানে সে কি চাইবে? সমাজে সবার সঙ্গে মিলেমিশে। তো মানুষ যখন সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকতে চায়, এর দরুন তার একটা নিডস জাগ্রত হয়। সেটা কি? সে চাইবে অন্যদের থেকে ভালোবাসা পেতে এবং সে অন্যকেও ভালোবাসবে। এটাই হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস। নেক্সট, সেলফ এস্টিম। সেলফ এস্টিম বলতে বোঝায় আত্মশ্রদ্ধার চাহিদা। এই চাহিদাটা কি? বলছি এখানে ব্যক্তি নিজের সম্পর্কে সচেতন হবে এবং সে চাইবে অন্যরা আমাকে শ্রদ্ধা করুক বা আমাকে গুরুত্ব দিক। এজন্য যে যেমন সে তেমনটাই ব্যবহার করবে। যেমন আমি যদি মনে করি আমি একটা পার্সন, আমার বন্ধু বান্ধব থাকতেই পারে, আবার আমার অভিভাবক মানে বাবা মাও রয়েছে, সেই সঙ্গে আমার টিচারেরও রয়েছে পরিচিত। যখন আমি টিচারের সঙ্গে মিট করব, তাহলে একটা টিচারের কাছে আমি যদি নিজের গুরুত্বটাকে তুলে ধরতে চাই, তাহলে টিচারের সামনে আমার যেমন বিহেভ করা উচিত তেমন কিন্তু করতে হবে, তবেই টিচার আমাকে গুরুত্ব দেবে। আবার একটা বন্ধুর থেকে যদি আমি আমার গুরুত্ব পেতে চাই বা আমি চাইছি সে আমাকে মর্যাদা দিক, আমাকে রেসপেক্ট করুক, তাহলে বন্ধু যেমন আমাকে কিন্তু তার মতো করেই মিশতে হবে। সে এদিকে যেতে চাইছে, আমি চাইছি এদিকে, তাহলে সে কি আমাকে গুরুত্ব দেবে? কখনোই দেবে না। আবার আমি যদি আমার বাবা মার কাছে আমার গুরুত্বটা তুলে ধরতে চাই, তাহলে তখনই আমার বাবা মা কিন্তু আমাকে গুরুত্ব দেবে যদি আমি উনাদের মতো করে বিহেভটা করি। এই গেল সেলফ এস্টিম অর্থাৎ আত্মশ্রদ্ধার চাহিদা। যেখানে ব্যক্তি কি চায়? নিজেকে গুরুত্ব দেয়, নিজের প্রতি অ্যাওয়ার হবে, সচেতন হবে। সে চায় অন্যরা তাকে শ্রদ্ধা করুক, সম্মান দিক, এবং সে ওই সম্মান শ্রদ্ধা পেতে যে যেমন তার সঙ্গে কিন্তু তেমনই বিহেভ করবে, যে যেমন। নেক্সট, কগনিটিভ নিডস, জ্ঞানমূলক চাহিদা। এই চাহিদাটা কেমন? এই চাহিদাটা হচ্ছে যে ব্যক্তির মধ্যে কোনো কিছু জানার আগ্রহ দেখা যায়, সে কোনো কিছু জানতে চায়, বুঝতে চায়। এই জন্য আমরা ছেলে মেয়েদের মধ্যে দেখি কিছু কিছু ছেলে, দেখবেন একটা স্কুলকে যদি ভাবি, স্কুল বা কলেজ, ওই সব জায়গায় কি থাকে? লাইব্রেরি থাকবে, অনেক স্টুডেন্ট থাকে। সমস্ত স্টুডেন্টকে কিন্তু আপনি বা আপনারা লাইব্রেরিতে যেতে দেখবেন না, কিছু স্টুডেন্টকে যেতে দেখবেন। কেন? কারণ তাদের মধ্যে কগনিটিভ নিডস রয়েছে, তারা জানতে চায়, তারা অনেক কিছু বুঝতে চায়। তার জন্য তারা লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন আরও বই পড়ে, একটা বিষয়ের ওপর আদার্স বিভিন্ন বই পড়তে থাকে। সেখান থেকে তারা নিজেদেরকে আরও বেশি করে সমৃদ্ধ করে বিভিন্ন জ্ঞান আহরণের দরুন। এটাই হচ্ছে কগনিটিভ নিডস। আবার আমরা অনেক সময় ম্যাগাজিন পড়তে দেখি। এগুলো কি সমস্ত ছেলে মেয়েদেরকে দেখা যায়? দেখা যায় না। কাদের মধ্যে দেখা যায়? যাদের মধ্যে এই নিডসটা রয়েছে, যারা নিজেদের জ্ঞানটাকে আরও বেশি করে পূরণ করতে চায়, যারা নিজেদেরকে আরও বেশি করে সমৃদ্ধ করতে চায়। কিভাবে? জ্ঞান অর্জনের দ্বারা। এটাই হচ্ছে কগনিটিভ নিডস। এখন আমরা পরবর্তী যে চাহিদাটা সম্পর্কে জানব, সেটা হচ্ছে অ্যাস্থেটিক নিডস বা সৌন্দর্য বোধের চাহিদা। এই চাহিদাটা কেমন? দেখবেন এমন কিছু মানুষ রয়েছে যারা প্রকৃতি প্রেমী। তারা প্রকৃতির রূপ, রস, গন্ধ এগুলোকে ভালোভাবে আস্বাদন করতে চায়। তার জন্য তারা কোথায় যায়? প্রকৃতির বিভিন্ন ইনসিডেন্টের সঙ্গে তারা নিজেকে কিন্তু একাত্ম করে ফেলে। কেমন বলুন তো? যেমন যারা প্রকৃতি প্রেমী, দেখবেন সূর্যোদয়, সূর্যাস্ত, এই জিনিসগুলোকে উপলব্ধি করে, তাই না? তাহলে এগুলোর দ্বারা তার প্রকৃতির প্রতি যে ভালোবাসা, যে সৌন্দর্যটা রয়েছে, সেই চাহিদাটাকে মেটাচ্ছে। আবার মনে করুন এমন কিছু পার্সন রয়েছে যাদের সঙ্গীতের প্রতি একটা আলাদা সৌন্দর্য রয়েছে। তার মানে তারা গান শুনে সেই গানের প্রতি যে সৌন্দর্যিক যে চাহিদা, সেটাকে পূরণ করতে চায়। তাহলে যেখানেই গান হবে বা কোনো ভালো গান শুনলে দেখবেন সেই পরিবেশের প্রতি তখন তাদের একটা অ্যাটেনশন চলে যায়। তারা ওই গান শোনার মধ্য দিয়ে নিজেদের যে সৌন্দর্যবোধ, সেই চাহিদাটাকে কিন্তু মেটায়। তাহলে এটাই হচ্ছে অ্যাস্থেটিক নিডস, মানে সৌন্দর্যবোধ ও সৌন্দর্য ভোগের চাহিদা। যে বিষয়টার প্রতি তার সৌন্দর্য রয়েছে,
সেই চাহিদাটাকে সে মেটাতে চাইছে। কেমন? নেক্সট, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন কি? আমাদের প্রত্যেকের মধ্যে সম্ভাবনা বা পোটেনশিয়াল রয়েছে, তাই না? তো যারা সেলফ অ্যাকচুয়ালাইজেশনের অধিকারী, মনে রাখবেন, তারা তাদের পোটেনশিয়ালিটিটাকে খুব রিয়ালিস্টিকভাবে রিয়ালাইজ করতে পারে, মানে বাস্তবসম্মতভাবে কিন্তু উপলব্ধি করতে পারবে, এবং সেই অনুযায়ী তারা তাদের গোলস বা লক্ষ্যকে সেট করবে এবং সেটা অ্যাচিভ করবে, অ্যাচিভ করে একটা উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করবে। এটাই হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তাহলে এই যে নিডসটা, এটা কি সবার মধ্যে দেখা যায়? না, এই নিডস কিন্তু সবার মধ্যে দেখা যাবে না। এমন কিছু পার্সন আছে দেখবেন যারা তাদের পোটেনশিয়ালিটি বা সম্ভাবনাকে ভালোভাবে রিয়ালাইজ করতে পারে না, না করে যে কোনো গোলসকে তারা সেট করে ফেলে, এবং একটা সময় যখন তারা অ্যাচিভ করতে পারে না তখন তাদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, নিজেকে ছোটো ভাবা শুরু করে এবং বিভিন্ন প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়। কেন? কারণ সে তার পোটেনশিয়ালিটিটাকে ঠিকঠাক রিয়ালাইজ করতে পারেনি এবং সেই অনুযায়ী তার গোল সেট করতে পারেনি। তাহলে তারাই সেলফ অ্যাকচুয়ালাইজড পারসন, যারা তাদের পোটেনশিয়ালিটি বা সম্ভাবনাকে একদম রিয়ালিস্টিকভাবে রিয়ালাইজ করতে পারবে এবং সেই অনুযায়ী তারা তাদের গোলস, অ্যাক্টিভিটিগুলোকে সেট করবে এবং সেগুলো অ্যাচিভও করবে। অ্যাচিভ করে তাদের জীবনটাকে উদ্দেশ্যপূর্ণভাবে কিন্তু অতিবাহিত করবে। এই গেল সেলফ অ্যাকচুয়ালাইজেশন সহ মোট 7টা নিডস। তাহলে একদম প্রথম নিডস কোনটা? ফিজিওলজিক্যাল নিডস বা শারীরবৃত্তীয় চাহিদা। এই চাহিদার ওপরে যে চাহিদাটা রয়েছে সেটা হচ্ছে সেফটি নিডস। সেফটি নিডসের ওপরে রয়েছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, মানে ভালোবাসা ও অন্তর্ভুক্তির চাহিদা, এবং তার ওপরেই রয়েছে সেলফ এস্টিম নিডস, তার উপরেই রয়েছে কগনিটিভ নিডস, তার উপরেই রয়েছে অ্যাস্থেটিক নিডস, তার উপরেই রয়েছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এবং এটা সর্বোচ্চ নিডস অ্যাকর্ডিং টু ম্যাসলো। তাহলে আমাদের এই 7টা নিডস কিন্তু মুখস্থ রাখতে হবে, সেই সঙ্গে নিডসগুলোর কনসেপ্ট তো আমাদের থাকতেই হবে। এই গেল 7টা নিডস। আর একটা জিনিস এখন আপনাদের একটু বলি, এই মোট 7টা নিডসের মধ্যে সর্বনিম্ন 4টে নিডস কোনগুলো? ফিজিওলজিক্যাল, সেফটি, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস এবং সেলফ এস্টিম। এই 4টে নিডসকে বলা হয় ডেফিসিয়েন্সি নিড, ডেফিসিয়েন্সি বা অভাবজনিত চাহিদা। এবং সর্বোচ্চ 3টে, সেই 3টে কোনটা? এই যে কগনিটিভ নিডস, অ্যাস্থেটিক নিডস এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই 3টে নিডকে বলা হয় গ্রোথ অর মেটা নিড। তো এখন এই দুটো কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করি যে ডেফিসিয়েন্সি নিড কি, গ্রোথ অর মেটা নিড কি। ডেফিসিয়েন্সি নিডস বলতে বোঝায় যে এগুলো এমন একটা চাহিদা, যখন অভাববোধ দেখা যাবে তখন তো চাহিদাটা সৃষ্টি হবে। তো সেই অভাবটা মিটে গেলে এই চাহিদাগুলো কিন্তু আর সৃষ্টি হবে না। যেমন আমার খিদে পেয়েছে, তার মানে আমার কিসের অভাব দেখা দিয়েছে? খাদ্যের। যেই খেয়ে নিলাম আমার খিদেটা কিন্তু মিটে গেল, এরপরে কি আমি খেতে চাইবো? নিশ্চয়ই নয়। এটাই হচ্ছে ডেফিসিয়েন্সি নিড, মানে অভাবজনিত চাহিদা। এই চাহিদাগুলো একবার পূরণ হয়ে গেলে ব্যক্তি আর পূরণ করতে কিন্তু মোটিভেটেড হবে না। কেমন? তখনই পূরণ করতে মোটিভেটেড হবে যখন এর অভাবটা দেখা যাবে। অভাব দেখা দিলেই তবেই সে পূরণ করতে মোটিভেটেড হবে। যেই মিটে যাবে তখন কিন্তু সেই চাহিদাটা তার মধ্যে থাকবে না। এটাকে বলা হচ্ছে ডেফিসিয়েন্সি নিড। আর গ্রোথ অর মেটা নিড কি বলছে? এই চাহিদা ব্যক্তির পূরণ হলেও এটা থেমে থাকবে না, এগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। যেমন আমি আজকে 10 টাকা ইনকাম করলাম, তার মানে পরের দিন কি আর ইনকাম করব না? দেখবেন কেউ যদি আজকে 10 টাকা ইনকাম করে না, পরের দিনে তার টার্গেট থাকে যে পরের দিন আমাকে 15 টাকা ইনকাম করতে হবে। কেউ চাইবে না যে তার থেকে কম ইনকাম করি, তাই না? এই যে চাহিদাটা, এটা কি সবসময় বাড়তে থাকছে, এটাকেই বলা হচ্ছে গ্রোথ অর মেটা নিড। এক কথায় যদি বলা যায় যে এই চাহিদা মিটে গেলেও ব্যক্তি থেমে থাকবে না, এই চাহিদাকে আরও পূরণ করতে চাইবে, আরও বেশি করে অ্যাচিভ করতে চাইবে। যেমন কগনিটিভ নিডসটাকে যদি ভাবি যে আমি কোনো একটা বই পড়লাম, বই পড়ে সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করে সমৃদ্ধ হলাম, তার মানে আমার তো জানা হয়ে গেল বিষয়টা, তার মানে আমি কি থেমে থাকবো না? যাদের মধ্যে এই নিডসটা অ্যাকচুয়াল দেখা যাবে না, তারা আরও বিভিন্ন রেফারেন্স পড়বে।
রেফারেন্স পড়ে সেখান থেকে আরও অনেক জ্ঞান অর্জন করার চেষ্টা করবে, নিজেকে আরও সমৃদ্ধ করবে ওই বিষয়টার প্রতি। এগুলোই হচ্ছে গ্রোথ অর মেটা নিড। এই চাহিদা মিটে গেলেও বা এই চাহিদাগুলো মিটে গেলেও থেমে থাকবে না ব্যক্তি, তার লক্ষ্য থাকবে এই চাহিদাগুলোকে আরও মেটানো। কেমন? কিন্তু ডেফিসিয়েন্সি নিড কি বলে, এই চাহিদাগুলো মিটে গেলেই ব্যক্তির মধ্যে আর মোটিভেশন থাকবে না এই চাহিদাগুলোকে মেটানোর, সে তখন থেমে যাবে। কেমন? এই জন্য লাস্ট যে 4টি নিডস, মানে সর্বনিম্ন যে 4টি নিডস, সেগুলোকেই বলা হয় ডেফিসিয়েন্সি নিড, এবং সর্বোচ্চ যে 3টে নিডস সেগুলোকে বলা হয় গ্রোথ অর মেটা নিডস। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।